হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও, সবাইকে ওয়েলকাম, স্বাগত। ওই বাড়ি থেকে ফোন আসলো, लंच टाइम हो गया हमारा, चलो যাই থালা নিয়ে। থালাটা অ্যাকচুয়ালি মেয়ের থালা, মেয়েকে আর বললাম তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, বাবা যাচ্ছি, আমরা খাবো, আমরা খেয়ে মেয়ের ভাতটা নিয়ে আসবো। মেয়ে খুব বমি করছে, বুঝলে, মেয়েটার তো জ্বর কমে গেছে, জ্বর কমে গিয়ে আবার এখন বমি করছে কেন জানি না, ওই জন্য বললাম থাক, ওকে আর কষ্ট করে আসতে হবে না, আমরা খেয়ে ওটা নিয়ে যাবো। চলো যাই দেখি মেরি মাম্মি জি আর ননদিনী কি রান্না করেছে আমার জন্য। খবর শুনবে বলে টিভি চালিয়ে এখন গোপাল ভাট। কি রান্না করেছো মা? নিম পাতা হয়েছে, টক ডাল হয়েছে, এটা ডাটা পোস্ত হয়েছে, শুধু ডাটা। হ্যাঁ, আচ্ছা, এটা বাবার জন্য, এঁচড় দিয়ে আবার বাবার জন্য, এটা আলাদা, আমি ওটা একটু খাবো। আর এই যে বাবার সেদ্ধ, আবার বাবার সেদ্ধ, যদি আম ডাল না খাই সেদ্ধ ডাল খাবে। আর এই যে এঁচড়, সেই আগের কথা মনে পড়ে গেল, আগে যখন সেই খেতে বসতাম, এইটা বাবার ওইটা বাবার, আর এখনো এরকম বলি, রাগ ধরে যেত আমার, বাবার মানে আমি খাবো। তোমার ওইটা আমার এখনো মনে পড়ে, যে ষষ্ঠীতে যখন বাবা ছিল, খাবারটা রিকুইট করে দিয়ে পেস্ট করে দিয়ে গেছে, ও মা বাড়িতে এনে ফেলে দেবো, সেটা খেয়ে নিল বলে অমৃত। আমার ওই আগাগোড়ায় বাবার জন্য যেটা করো সেটাতেই লাগে লোভ। স্পেশাল কিছু আছে যে যার জন্য নাম হয়ে গেছে এটা বাবার, নিশ্চয়ই কিছু স্পেশাল আছে। বাবা কত ভাত দিলা গো। আমি বুঝি এখানে খেতে 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 তখন একটা আইডিয়া এসে যায়। ঠিক আছে, গোপাল ভাঁড় ওকে, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি। ওই বাড়ি থেকে খেয়ে আসলাম, আর মেয়ের জন্য নিয়ে আসলাম এঁচড় চিংড়ি আর ডাটা পোস্ত, এই দুটো আমার মেয়ের ফেভারিট, তো এই দুটোই নিয়ে আসলাম। ওকে ভাত মেখে দিয়েছি, ও বড় ঘরে বসে খাচ্ছে এখন। তারপরে আমরা তিনজন বড় ঘরে শোবো একসাথে, ঠিক আছে, ওই ঘরে একসাথে শোবো। সোমনাথ তো বলছিল ওয়েব সিরিজ চালাবে, অনেকগুলো নাকি ওয়েব সিরিজ জমে গেছে এই কদিনে, তো দেখি, আমার তো জমে না ওয়েব সিরিজ, কারণ সোমনাথ অতটাও দেখে না যতটা আমি দেখি আর কি। ওয়েব সিরিজ জমতেই দিই না আমি, এসে গেলেই মানে নিমেষের মধ্যে রান্নাবান্না শেষ করে নিমেষের মধ্যে ঘরে ঢুকে যাই, দিয়ে তাতে করে কমপ্লিট করি, মানে ওয়েব সিরিজ জমতেই দিই না আমি, এত ভালোবাসি দেখতে। শুনলাম নাকি জমে গেছে, তো একটা আমি জানি না। তো যাই হোক, দুপুরে খাওয়ার পর তো ওষুধ নেই, সকালে খাওয়ার পর আর রাতে খাওয়ার পর। এটা ভুল করে ফেলেছি মনে হয়, আমি নিজের মনের মর্জি করে পাল্টে নিলেই হতো, দুপুরে খাওয়ার পর রাতে খাওয়ার পর করে নিলেই ভালো হতো, কারণ আমি তো সকালে ভারী কিছু খাই নাই, দুপুরে আর রাতেই খাওয়াটা হয়। ওই ছাতু খাওয়ার পর ভারী ভারী ওষুধ না খেয়ে এখন যদি খেতাম নাকি কি জানি, যা করলাম জানি না, যা হয়েছে হয়েছে। চলো, আমি জানি না হাতেও দেখতে পারবো কিনা টিভি, হয়তো ঘুমিয়েও পড়তে পারি, শরীর যা ক্লান্ত, কতক্ষণ আর তাকিয়ে থাকতে পারবো জানি না। যাই হোক, আসছি পরে। আর রান্না বান্নাগুলো জাস্ট ফাটাফাটি, এ ক্লাস হয়েছিল, বিশেষ করে এঁচড় চিংড়িটা মুখে লেগে আছে, সেই লেভেলের টেস্ট হয়েছিল। চলো, গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 6:25, আমি করছি চা। এমনিতেই শরীর দুর্বল, জ্বর, মাথা ঘোরা এগুলো তো ছিলই, এবার 16 কলা পূর্ণ হলো,
আজকে দুপুর থেকে শুরু হয়েছে বমি আর তার সাথে পিরিয়ড। মেয়ের তো হয়েছে একবার বমি, সকালবেলা দুপুরের দিকে হয়েছে, তারপর আজকে দুপুর থেকে আমারও বমি হয়েছে আর তার সাথে পিরিয়ড শুরু হলো। মানে এমনিতেই দুর্বল ছিলাম, মাথা ঘুরছিল, এবার আমাকে আর খুঁজে পেতে হবে না, আমি এবার মাটির সাথে মিশে যাব, বুঝলে। চলো চা খাই, চা খেয়ে রেস্ট নিই। কি তো রেস্ট নেওয়া ছাড়া কোনো কাজ নেই। তো বন্ধুরা চা হয়ে গেছে। আজকে এলাচ, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে চা বানিয়েছি। আর দুটো বিস্কুটের কোটো নিয়ে নিয়েছি, আমার আর ওর। আমাদের তো আবার বিস্কুট আলাদা। এই যে এটা হচ্ছে ওর আর এটা হচ্ছে আমার। আমার দেখতে হচ্ছে কি যেন বইটার নাম, কি ভূত ভূত কি যেন, ভূতপূর্ব। ভাল না, ফালতু কোনো বই না, কিছু না। এটা ওই তিনজন মিলে বসে বসে যে যার মতো গল্প বলবে একটা করে করে, ফালতু। এটা ভূতপূর্ব না, এটা হচ্ছে ভূত পর্ব। পর্ব বানানো ইউ দিয়েছে কেন জানি না, এ বা ও দিতে পারতো। ঠিক আছে, আমি ঠিকই বলেছিলাম, ওটা ভূতপূর্ব হবে। শুধু শুধু একজনের কথা শুনে ভূত পর্ব বললাম তখন। চলো, কমপ্লিট হয়ে গেছে এটা দেখা। চা খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে বসে গেছে, ম্যাডাম এসছে আজকে, ছোট ঘরে পড়তে বসিয়েছি মেয়েকে। তো বন্ধুরা একটু বাইরের দিকে যাচ্ছি বলতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, জোর করে বলতে পারো। মেয়েকে বলেছিলাম যে চেন্নাই যাচ্ছি, আমি যেন মানে চেন্নাইতে থাকা অবস্থায় এক পাও বাড়ির বাইরে রাখবি না। যদি জানতে পারি বাড়ির বাইরে রেখেছিস, আমি কিন্তু কোথাও নিয়ে যাব না। আর যদি চেন্নাই থেকে এসে শুনি যে তুই বাড়ির বাইরে যাসনি, বাড়িতেই আছিস, তাহলে কিন্তু বাবা আর আমি একটু বাইরে ঘুরতে নিয়ে যাব বলেছিলাম। তারপর থেকে জ্বালিয়ে খাচ্ছে, আমাকে একটু বাইরে হাওয়া খাওয়াতে নিয়ে গেলেন না, আমি কবে থেকে বাড়িতে বন্দি আছি। এলাম তাই, যা তুই তোর বাবার সাথে ঘুরে আয়, কেউ যাবে না আমাকে ছাড়া। মেয়েও বলছে তুমি চলো, ও বলছে তুমি চলো। তো হলো সারাদিন ধরে ঘরের মধ্যে বসে আছি, সারাদিন ধরে ঘরের মধ্যে বসে থেকে থেকে আরও শরীর খারাপ লাগবে। এই পাড়ার মধ্যেই থাকবো, বেশি কোথাও যাব না, বাড়ির আশেপাশেই থাকবো। বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি, যদি শরীরটা ফ্রেশ লাগে। সারাদিন ঘরের মধ্যেই আছি, সেই দুপুর থেকে শুয়ে রয়েছি। এখন বাজে রাত্রি 8:30। সেই দুপুর থেকে এই বিছানার মধ্যেই আমার মানে পড়ে থাকা। যাই যদি একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। ওই যে ওষুধটা খাচ্ছি না, ওষুধটা দারুণ ওষুধ। জ্বর ভাবটা সব চলে গেছে, আমার শুধু দুর্বলতাটা কাটতে বাকি। জ্বর ভাবটা নেই, আজকে সারাদিন জ্বর আসেনি, জ্বর ভাবটা চলে গেছে। শুধুমাত্র দুর্বল, মাথা ঘোরা, হাত পা কাঁপা, এইগুলো কমে গেলেই ব্যাস আমি পুরো চাঙ্গা। জানি না এটা শক্তিটা কখন পাবো, আমার শক্তি দরকার, আর কিচ্ছু না। চলো 10-15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবো। এই পেয়ারাটাই খুব দরকার ছিল বন্ধুরা, কারণ পেয়ারা খেলে তো মুখে রুচি ফিরে আসে শুনেছি। তো যাই হোক, তো পাড়ার মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ মাথায় আসলো যে একটু পেয়ারা খাই দুজনা, তাহলে যদি মুখে রুচি আসে। আমারই বেশি দরকার। যাই হোক, মেয়েও খেয়েছে, সোমনাথও খেয়েছে, আমিও নিলাম এখান থেকে পেয়ারা, দিয়ে বাড়িতে চলে এসেছি, দিয়ে বসে বসে পেয়ারা খাচ্ছি। কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। দুপুরে তো নিম পাতা ভাজা খেয়েছি, পেয়ারা খাচ্ছি, কিছুতেই মুখে স্বাদ আসছে না। মানে কোনো কিছু খেতেই যেন ইচ্ছে করছে না, শুধুমাত্র জলটা খেতে একটু ভালো লাগছে। জলটাই মনে হচ্ছে সারাদিন সারা রাত ধরে শুধু জলই খেয়ে যাই, জল ছাড়া আর কিচ্ছু খাবো না, বারবার করে শুধু এটাই মনে হচ্ছে। মানে সব তৃপ্তি যেন এখন শুধু জলে এসে আটকেছে, কোনো খাবারেই কোনো তৃপ্তি পাচ্ছি না আমি। আমার এখন শরীরের যা কন্ডিশন, বাড়ি থেকে বেরোনোটাই হচ্ছে সব থেকে বড় ভুল কাজ।
তবু যাকে পেয়ারাটা পেলাম, পেয়ারাটা খেলাম, এই একটা উপকার হলো। জানি না মুখের স্বাদ ফিরবে কিনা, কিন্তু বাড়ির বাইরে যাওয়াটাই উচিত না। যে পরিমাণে আমি এখন দুর্বল, মাথা মাথা ঘোরাচ্ছে। ঘরের মধ্যে টুকটুক করে কাজ করতে করতে যদি মাথা ঘুরে পড়েও যাই, বাড়িতেই থাকবো, ওই ভালো। বাড়ির বাইরে পড়ে গেলে, বাইক থেকে বিশেষ করে যদি পড়ে যাই, ব্যাস কোথায় না কোথায় লাগবে, ব্যাস হয়ে গেল। বিছানাটা তুললাম, পরিষ্কার করলাম বিছানাটা। সেই সারাটা দুপুর ধরে চটকাচটকি হয়েছে, রাতে শোবো, তার জন্য বিছানাটা ঝাড়লাম। চায়ের কাপ টাপ ছিল, সব কিছু পরিষ্কার করে চাদর টাদর ছেড়ে মনে হচ্ছে কি মানে কি বলবো, কয়েক ঘন্টা যেন একটানা কাজ করার পর যা হয়, মানে মনে করে 5-6 ঘন্টা ধরে ডিউটি করার পর শরীরের যে অবস্থা হয়, আমার মনে হচ্ছে তাই। এদিকে বিছানার চাদরটা ঝাড়তে কতক্ষণ লেগেছে, খুব জোর 2 থেকে 3 মিনিট, 5 মিনিট। আমি এত বড় বড় নিঃশ্বাস ফেলছি শুয়ে শুয়ে, মনে হচ্ছে 6 ঘন্টার ডিউটি করে উঠলাম। চলো, ওই বাড়ি থেকে ফোন আসলেই খেতে যাব, খেয়ে এসে শুয়ে পড়বো। বিছানা ঝাড়া হয়েই গেছে, জাস্ট খেয়ে এসে শুয়ে পড়বো। শোনো মা, তোমার শরীর কেমন আছে এখন? ভালো? দেখো, আমার ননদিনী রান্না করেছে চিকেন কষা। তেল দিইনি কিন্তু, তেল ছাড়া করেছে না? হ্যাঁ, ওই আগেও তো তেল ছাড়া সেই খাসির মাংস করেছে। মাংস হলেই ও তেল ছাড়াই রান্না করে, মাংস হলেই তেল ছাড়া। ভালো হয়েছে দেখতে। আর দেখো বাবানের থালা। কি রে, আলুটা তো খেতে পারতি বাবান। আলু, ওই দেখো, কি দেখছিস তুই? দেখছো, দেখো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি, আজকে সকাল থেকে ওই জন্য মানে ভিডিওটা এডিট করতেও পারছি না, যেহেতু কালকে রাতে শেষ করতে পারিনি সে কারণে। তো ভাবলাম শেষ করি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, রাইট 12টা বাজে। আর সকালবেলা আজকে 6টার সময় ঘুম ভেঙে গেছিলো, কারেন্ট চলে গেছিলো, দিয়ে প্রায় 1 ঘন্টা পর কারেন্ট এসছে। গরমের চোটে ঘুম ভেঙে গেছিলো, তারপরে আবার সেই 1 ঘন্টা জেগে গেছিলাম, তারপরে আবার ঘুমিয়েছি। তো এই করে করে উঠলাম। ওঠার পরে দেখি, সকালে ওঠার পর থেকে দেখি সোমনাথের জ্বর এসছে। সোমনাথের প্রচণ্ড জ্বর সকাল থেকে। এবার যাই হোক, চা খেলাম সবাই। চাটা খেয়ে তারপরে হচ্ছে পেঁপে কিনেছি সকালবেলা। ভাবলাম না, ফার্স্টে শাশুড়ি এসেছিল সকালবেলা ঘরে, যে মা আজকেও খাবা তো, জিজ্ঞেস করতে এসেছিলো। তো আমি বললাম যে না, আজকে আর রান্না করতে হবে না, আজকে আমি রান্না করে নেবো, ব্যবস্থা করে নেবো বললাম। এরপর 2 দিন ধরে খেলাম, তো 2 দিন যে সাহায্যটুকু পেয়েছি এটাই আমার ঢের। এবার নিজেকেও তো আস্তে 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 করতে হবে, চেষ্টা করতে হবে। বলো, কতদিন এভাবে বসে বসে থাকবো? আর ভালোও তো লাগছে না, রান্না বান্না করেই তো রোজ থাকি, রান্নাটাও করতে না পারলে কেমন লাগে। তাই মাকে বললাম যে না, আজকে আমি করে নেবো। দিয়ে পেঁপে অর্ডার দিলাম। এবার পেঁপে সবজি কাটতে গেলেও সমস্যা হচ্ছে। আমার গায়ে এখন আমার জ্বর নেই, জ্বর টর কিচ্ছু নেই, কাশি আছে কিছু সামান্য, কিন্তু জ্বর টর কিছু নেই। এবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আর দুর্বল লাগছে, হাত পা থরথর করে কাঁপছে। আদার্স কোনো সমস্যা নেই। এবার সবজিটা কাটতে গেলে সমস্যা হচ্ছিল, পেঁপে কাটবো কী করে, হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। রান্নাটা করতে পারবো ভাবছি, কিন্তু সবজি কাটতে পারবো না। তো কেবল ছোটো মার কাছে যাচ্ছিলাম যে ছোটো মা, পেঁপেটা কেটে দাও, আমি রান্নাটা বসাই। তো মা এসছে, দেখলাম মা এসছে, দিয়ে মাই এখন সবজিটা বানিয়ে দিচ্ছে। মা পেঁপেটা কেটে দিলে আমি নিচে গিয়ে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে একটা ঝোল করব। আর মা বড় মা শিউলি পাতা দিয়ে গেছে, আর মা শিউলি পাতার বড়া করে দেবে। আর ছোটো মা উচ্ছে দিয়ে গেছে, তো মা উচ্ছে ভাজা করে দেবে। তো দেখি, মাছ মাংস ডিম এই 3টে জাস্ট সহ্য করতে পারছি না আমি, মানে নামটাই সহ্য করতে পারছি না। মাছ মাংস ডিমের নামটাই সহ্য করতে পারছি না, খাওয়া তো দূর কি বাদ।
ভাবলেই কেমন গা পাকিয়ে আসছে। ওই জন্য বড় মা বললো মুখের স্বাদ ফিরবে, তাই শিউলি পাতার বড়া, উচ্ছে ভাজা আর পেঁপে সোয়াবিনের তরকারি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখন ম্যাগি নিয়ে আসলাম ওপরে। সকালে কিছু খাওয়ার পরে ওষুধ আছে আমার, কি খাবো, তো ভাবলাম ম্যাগি খাই, খেয়ে সকালে ভারী ভারী ওষুধ খাই ওগুলো। তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম খেয়ে নিই। খাওয়া শেষ। আমার মটরশুঁটি দিয়ে ম্যাগি খেতে সেই ছোট্টবেলা থেকে ভালো লাগে, একদম ছোটবেলা থেকে। স্কুলের টিফিনে নিয়ে যেতাম। আর আমার ম্যাগি হবে পুরো এরকম, পুরো ড্রাই। দেখো বাটিতে হালকা হালকা লেগে যাবে রান্নাটা করার সময়, ওই অবস্থায় নামাই, হালকা হালকা লেগে যাবে, মানে পুরো ড্রাই। তোমাদেরকে কিছু কথা বলি। দেখো আমার মা যখন অসুস্থ হয় বাড়িতে থাকতে, যখন জ্বর আসে বা সর্দি হয়, ঠান্ডা লাগে বা পেট খারাপ হয় বা জ্বর হয়, যাই হয়, তখন তোমরা প্রচুর কমেন্ট করো যে তোমার মেয়ে কেন আসছে না, তোমার মেয়ে কেন এসে তোমাকে দেখছে না, তোমার মেয়ে তো পারে এসে তোমাকে রান্না বান্না করে দিতে, তোমার মেয়ে তো পারে একটু রান্না করে তরকারি নিয়ে আসতে, তোমার মেয়ে কেন এই কদিন এসে তোমার কাছে থাকছে না, এরকম টাইপের প্রচুর কমেন্ট তোমরা করো। আবার যখন এদিকে আমি অসুস্থ হই তখনও তোমরা প্রচুর কমেন্ট করো যে তোমার মা কেমন, তোমার মা কেন চলে গেল, তোমার মা তো পারতো এখানে এসে থাকতে, তোমার মা তো পারতো তোমাকে দেখতে, তোমার মা তো পারতো রান্না করতে। এবার এরকম টাইপের কমেন্ট দুদিকেই আসে, যখন আমি অসুস্থ হই তখন এখানেও আসে, যখন মা অসুস্থ হয় মার ওখানেও আসে। তো বন্ধুরা তোমরা এরকম টাইপের কমেন্ট করো না। আমাদের নিজেদের মধ্যে সেরকম কোনো সিচুয়েশান নেই, আমাদের নিজেদের মধ্যে কোনো রকম মানে প্রবলেম নেই। তোমরা আর এই সমস্ত টাইপের কমেন্ট করে আর ভিতরে কোনো প্রবলেম ক্রিয়েট করো না, বুঝতে পারলে? আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই। দেখো মা যখন অসুস্থ হয় বাড়িতে থাকে, সংসার মানে মার বাড়িতে যখন একা থাকে, শরীর খারাপ হয়, জ্বর হয়, তখন আমার পক্ষে সবসময় পসিবল হয় না। আমি কি পারি সবসময় যে মার জ্বর এসেছে, মার শরীর খারাপ, তাহলে আমি আমার সংসারের সব কাজ বাদ দিয়ে ঘরে তালা মেরে দিয়ে সব করে দিয়ে যাই, গিয়ে মায়ের ওখানে গিয়ে মাকে দেখাশোনা করি? সেটা তো আমার পক্ষে পসিবল হয় না, আমি তো পারি না সেটা করতে সবসময়। আবার যখন আমিও অসুস্থ হই তখন আমার মাও পারে না যে ঠিক আছে তাহলে মেয়ে অসুস্থ, যাই আমি আমার বাড়ি তালা মেরে দিয়ে সব ঘরের কাজবাজ সব করে থাকুক, আমি যাই গিয়ে মেয়ের ওখানে গিয়ে থাকি, মেয়ের ওখানে দেখাশোনা করি। সেটা মাও পারে না। নিজেদের মধ্যে আমরা সেটা অ্যাডজাস্ট করে নিই, সেটা আমাদের কাছে কোনো সমস্যাই না। তোমরা এইসব নিয়ে কমেন্ট করে আর আমাদের মধ্যে কোনো রকম ঝামেলার সৃষ্টি করো না, বুঝেছো? আজকে কিন্তু আমি মাকে ডাকিনি ফোন করে, আমি বললাম না আমি ছোটো মার কাছেই যাচ্ছিলাম, সবজিটা ছোটো মা কেটে দিত, আমি রান্নাটা করে নিতাম। মা কিন্তু আজকে নিজের থেকেই এসছে আমার কাছে, আমি ডাকিও নি। তাহলে বেকার এসব কথা বলো না কেউ। একটা জ্ঞানের কথা বলি, শোনো। আমি একটা জ্ঞানের কথা, যেটা আমি সোমনাথকে এই জ্ঞানটা সবসময় দিয়ে থাকি, আজকে এই জ্ঞানটা তোমাদেরকে দিই, ফ্রিতে একটা জ্ঞান দেবো। হ্যাঁ, সোমনাথকে মাঝে মাঝে ফ্রিতে এই জ্ঞানটা দিই, আজকে তোমাদেরকে দেবো। এক্সপেকটেশন যেখানে শূন্য, জীবন সেখানেই পরিপূর্ণ, বুঝতে পারলে? জীবনে সবসময় এক্সপেকটেশনটা না শূন্য রাখবে, একদম এক্সপেকটেশনের কাটা পুরো শূন্য, তাহলে দেখবে তুমি জীবনে সবসময় সুখী হয়েছো, সব সময় তুমি খুব হাসি খুশি একটা লাইফ কাটাতে পারছো। কখনো জীবনে এক্সপেকটেশনের মাত্রাটা বাড়তে দেবে না। তখন দেখবে কেউ যদি তোমার জন্য এইটুকু করে না, তুমি দেখবে বিশাল খুশি হয়ে গেছো।
কারণ তুমি তো কোনো কিছু আশাই করোনি, কারণ তুমি তো তার কাছ থেকে আশা শূন্যতে রেখেছিলা। তাই সে যখন তোমার জন্য 5%ও করছে, তোমার কাছে দেখবে সেটা একটা বিশাল আনন্দের বিষয়। আমি এটা সবার জন্য বলছি, মানে সবার জন্য, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, A to Z সবার প্রতি এক্সপেকটেশন রাখবে 0, 0। তাহলে কি বলতো, যখন তুমি কারো কাছে আশা করবে যে ও আমার জন্য 80% করবে, ও আমার জন্য 80% করবে, বা ও আমাকে 80% দেবে, কিন্তু সে তোমাকে দিল 40%, তখন তোমার কষ্ট হবে তো কষ্ট। এবার তোমার এক্সপেকটেশনটা যদি 0 রাখো, যে না আমার জন্য কেউ কিচ্ছু করবে না, আমার জন্য এরা কেউ কিচ্ছু করবে না, সব 0, কিচ্ছু করবে না কেউ, তখন যদি কেউ তোমার জন্য 5%ও করে, দেখবে তখন তোমার আনন্দটা কোথায় যায়, কোন লেভেলের আনন্দ হয়, বুঝতে পারলে? তো আমি কিন্তু আমার জীবনে এক্সপেকটেশনটা সবসময় 0তে রেখে দিই, একদম কাঁটাটা পুরো নামিয়ে রেখে দিই, কারোর কাছে কিচ্ছু আশা করি না, কারোর কাছে না। তারপরেও যখন কেউ আমার জন্য কিছু করে, কেউ আমাকে কিছু দেয়, তখন আমি যে কি খুশি হই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাই তোমাদেরকে বললাম। এটা হচ্ছে একটা এই যে অনেকেই বলো না, দিদিভাই তুমি সবসময় এত হাসি খুশি থাকো কী করে, তুমি এত ভালো থাকো কী করে, তুমি এত পজিটিভ কী করে থাকো, তোমার মাইন্ড, তোমার মন এত পজিটিভ কেন, কিভাবে সব কিছু ইয়ে করো বলো না। এটা কিন্তু তার একটা কি বলবো টিপস, এটা কিন্তু তার একটা ছোট্ট টিপস। এক্সপেকটেশন সবসময়, এক্সপেকটেশন যেখানে 0 জীবন সেখানেই পরিপূর্ণ। ফ্রিতে কি সুন্দর জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার নিচে যাব, ওষুধ খাবো, আর এই ভিডিওটা এডিট করব, কারণ পরের ভিডিওটা আমাকে আবার শুরু করতে হবে। এই তো রান্না করব, আমি করব সোয়াবিনটা, আর মা ওই বড়াটা আর উচ্ছে ভাজাটা করবে। রান্নাবান্না দিয়ে তারপরে ভিডিও শুরু হোক। পরের ব্লগটা দেখি কখন শেষ হয়। চলো টাটা।